দর্শক আমন্ত্রণ ২৪ ঘন্টায় প্রেজেন্ট হাতিল আপনাদের সঙ্গে আছে মাহফুজ মিশু। আপনারা জানেন যে আজকে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে পঞ্চদশ সংশোধনী সেটির খানিকটা বাতিল করেছে, ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরছে। এরই মধ্যে গতকালকে বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া যে ভাষণ, সেখানে নির্বাচনের একটি সময়রেখা ঘোষণা করেছিলেন প্রধান উপদেষ্টা। আজকে তার প্রেস সচিব আরও স্পষ্ট করে বলেছেন আগামী বছরের ৩০ জুন অর্থাৎ ২০২৬-২৬-এর ৩০ জুনের মধ্যে নির্বাচন। এর পাশাপাশি বেশ কিছু দল এরই মধ্যে প্রশ্ন তুলেছেন নির্বাচন আগে নাকি বিচার আগে। তারা বলছেন যে বিচার শেষ করে তবেই নির্বাচন চাই। অপরদিকে মূলধারার রাজনৈতিক দল বিএনপি কিংবা জামাত ইসলাম তারা বলছে নির্বাচন নিয়ে আরও সুনির্দিষ্ট ঘোষণা চাই তারা, এবং নির্বাচনের মধ্য দিয়েই সংকটের সমাধান খুঁজতে চাই। এসব নিয়ে আমরা আলোচনা করতে চাই আজকে ২৪ ঘন্টায়। আমার সঙ্গে স্টুডিওতে থাকার কথা ৩ জন অতিথি, রাস্তার যানজটের কারণে এখন পর্যন্ত দুজনই এসে পৌঁছাতে পারেনি। স্টুডিওতে আছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, যিনি গণ অধিকার পরিষদেরও প্রধান নেতা। নূর, স্বাগত আপনাকে। আমার সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন ব্যারিস্টার রাশনা ইমাম, সুপ্রিম কোর্টের আইনজীবী। রাশনা আপা, আপনাকেও স্বাগত। আশা করছি কিছুক্ষণের মধ্যে আপনাকে আমরা ইন পার্সন এখানে পাবো। রাশনা আপা, আপনাকে যে আলোচনাটা শুরু করতে চাই, বিশেষ করে পঞ্চদশ সংশোধনীর নিয়ে আজকে হাইকোর্টের যে পর্যবেক্ষণ, আমরা জানি এটা আপিল বিভাগের পরে হয়তো চূড়ান্ত একটি বিষয় বোঝা যাবে, কিন্তু এখান থেকে প্রধান ইস্যু কি? তার মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে আবারও ফিরছে, এবং সেটি কবে থেকে প্রয়োগ হবে? আমরা জানি এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, ফলে আগামী নির্বাচন নিয়ে যে কথা হচ্ছে সেটির ক্ষেত্রেও কি এটি প্রযোজ্য হবে? মানে তাহলে কি এই প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার সেটি কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় রূপান্তরিত হবে নির্বাচনকালে, না আসলে বিষয়টা কি? যদি একটু সহজ করে বোঝান আমাদেরকে। জি, ধন্যবাদ মিশু। আমাকে কি শোনা যাচ্ছে স্পষ্ট করে? শোনা যাচ্ছে স্পষ্ট। জি জি, এখানে কিছু লিগ্যাল কমপ্লিকেশনস আছে, আমি যদি একটু ভেঙে বলি। তো আজকে পঞ্চদশ সংশোধনীর রায়টাতে তো আমরা দেখলাম যে আংশিকভাবে বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর কয়েকটা প্রভিশন, এবং তার মধ্যে একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, সেটাকে রেস্টোর করা হয়েছে। মানে বাতিল যে করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, সেটাকে বাতিল করা হয়েছে, অতএব রেস্টোর করা হয়েছে। এখন রেস্টোর করা হয়েছে যখন আমরা বলি, এটা কিছু দূর মিসলিডিং। কারণ হচ্ছে গিয়ে আরেকটু পেছনে যদি আমরা চলে যাই, ত্রয়োদশ বা 13th অ্যামেন্ডমেন্ট, যেটার মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার ইন্ট্রোডিউস করা হয়েছিল আমাদের সংবিধানে, সেটা কিন্তু চ্যালেঞ্জ হয়েছিল, এবং আপিল বিভাগ থেকে যখন প্রধান বিচারপতি ছিলেন জাস্টিস খায়রুল হক, তখন রায়ের মাধ্যমে সেটাকে অবৈধ ঘোষণা করা হয়েছিল, এবং সেখানে কিন্তু প্রথমবার বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এবং সেই রায়ে আরেকটা অবজারভেশন ছিল যে আগামী দুটো ইলেকশন, এই ত্রয়োদশ সংশোধনীতে বাতিল করা হয় রায়ের মাধ্যমে 2011-তে, এবং তো সেখানে একটা বক্তব্য ছিল যে আগামী দুটো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। কিন্তু তারপরে আমরা দেখলাম যে কিছুদিনের মধ্যেই 2011-তেই এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করে দেয়া হলো সেই সুযোগটাও, এবং তত্ত্বাবধায়ক সরকারকেও স্পেসিফিক্যালি সুনির্দিষ্টভাবে বাতিল করা হলো। তো এখন ত্রয়োদশ সংশোধনীর যে সেই রায়টা, সেটার বিরুদ্ধে কিন্তু রিভিউ পিটিশন এখনো বিচারাধীন আছে আপিল বিভাগের সামনে। তো সেটা নিষ্পত্তি হওয়া পর্যন্ত আমার মনে হয় না রিভাইভাল বা বাস্তবায়ন করা যাবে তত্ত্বাবধায়ক সরকারকে, আমি যতটুকু জানি। জি আপা, আইনের যে ব্যাখ্যা, তাহলে এটি আপনি যেটি বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার রিস্টোর করতে এবং এর সঙ্গে ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত যে রায়টি, সেটির আবার মানে নতুন করে সেটির বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত, এই পুরো প্রক্রিয়ায় কতখানি সময় লাগতে পারে? যদি এটাকে অ্যাটর্নি জেনারেল বা রাষ্ট্রপক্ষ গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে নেয়, তাহলে কি অনেক বেশি সময় লাগার কথা? না, অবশ্যই না, কারণ আমরা দেখতে পেরেছি এর মধ্যেই যে যদি একটা পলিটিক্যাল সৎ ইচ্ছা থাকে, সেক্ষেত্রে খুব একটা সময় লাগার যে কথা তা তো নয়। এবং তাহলে হয়তো আগামী বছরই আমরা দেখতে পারি সেই রিভিউ পিটিশনটা নিষ্পত্তি হয়ে গেছে। এখন হওয়ার পরে কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে, নাকি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে, সেটা তো দেখার বিষয়। সেটা তো দেখার বিষয়, কারণ যদি সংবিধানের অংশ হয়ে যায়, সেক্ষেত্রে তো সেই অনুযায়ী হওয়ার কথা।
সেক্ষেত্রে কি এরকম হওয়ারও কোনো আইনি সুযোগ আছে যে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, সংবিধানে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরে আসে, তাহলে সেটিকেই অন্তর্বর্তীকালীন সরকারকে এই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তর করা? আইন এটা তো কন্টেমপ্লেটই করা হয়নি আমাদের সংবিধানে, যে এটার কোনো উত্তর আমি অনেস্টলি দিতে পারবো, কারণ এটা কন্টেমপ্লেট করা হয়নি কোথাও, এরকম কোনো আইনি প্রক্রিয়া তো অ্যাজ সাচ নেই। কিন্তু এতদিন যেটা হয়ে আসছে যে ডক্ট্রিন অফ নেসেসিটি বলে যে একটা লিগ্যাল ডক্ট্রিন আছে, সেটার ভিত্তিতেই কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টও বৈধতা পেয়েছে। সো হতে পারে ডক্ট্রিন অফ নেসেসিটির আদালতেও আমরা এরকম দিকে এগোতে পারি যে অন্তর্বর্তীকালীন সরকার কনভার্টেড হয়ে যাবে ইনটু তত্ত্বাবধায়ক সরকার। বাট আপাতত কোনো সুনির্দিষ্ট প্রক্রিয়া আইনে বা সংবিধানে এই ব্যাপারে নেই। জি জি আপা, আমি একটু নুরুল হক নূরের কাছে ফিরতে চাই। নূর, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বা আমাদের এই পুরো যে সংকট, যদিও জুলাই আগস্টের আন্দোলনটার শুরুটা ছিল কোটা নিয়ে, বা 2018 আন্দোলনের শুরুটা ছিল কোটা নিয়ে, কিন্তু মূল রাজনৈতিক সংকট সম্ভবত একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচন না হওয়া, এবং সেটি শুরু হয়েছিল বিচারপতি এবিএম খায়রুল হকের এই রায়ের ভিতর দিয়ে। ফলে সেটি যদি আবার ফিরে আসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তাহলে আমাদের রাজনীতিতে নির্বাচন নিয়ে যে সংকট, সেই সংকটটা কি কেটে যাবে? নাকি আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে কারণে বিতর্কিত হয়েছিল, যে সেটি থাকা অবস্থায় কে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন, নানান ইকুয়েশন আমাদের রাজনৈতিক দলগুলো করতো, ফলে বয়স বাড়ানো কমানো, কাকে করা, সে অনুযায়ী ওই পোস্টে লোক নিয়োগ করা, চিফ জাস্টিস বা এরকম, নাকি সেই সংকটগুলো থেকেই যাবে? কেয়ারটেকার তো নির্বাচনের জন্য কোনো স্থায়ী সমাধান না। এটা যখন এই ব্যবস্থাটা নেওয়া হয় তখনও আদালত বলেছিল, ইভেন যখন বাতিল করে বা যখন এটা নিয়ে আপনার আদালতের প্রক্রিয়া শুরু হয়, সেই সময় বিচারপতিদের মধ্যে ভিন্ন মত ছিল। এমনকি এরকম একটা আপনার যিনি বাতিল করেছেন বিতর্কিত বিচারপতি, এবং বাংলাদেশের আজকের যে সংকট মূলত, বা এই জুলাই আন্দোলন, এটা আপনি যথার্থ বলেছেন যে আন্দোলন কিংবা এই পটভূমিটা তো আসলে এই একটা গণতান্ত্রিক লড়াই সংগ্রামী গত এই 15 বছর ধরে এই জুলাই বিপ্লবের পূর্বে পটভূমিটা ছিল সেইটা, সেটাকে কেন্দ্র করেই শেষ পর্যন্ত এই গণ অভ্যুত্থানটা হয়েছে। বিকজ এমন কোনো শ্রেণী পেশা গ্রুপের মানুষ পাবেন না যে এই বিগত রেজিমে তারা ভুক্তভোগী হয় নাই। মূল সংকটটা কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে। সেই ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটা স্থায়ী ব্যবস্থায় পৌঁছানোটা কিন্তু অনেক দিনের আলোচনা ছিল। এটা দুঃখজনক যে আমাদের রাজনৈতিক দলগুলো এই বাংলাদেশে যদি আপনার কেয়ারটেকার বাতিল করলো 2011-তে, যদি তার আগে যাই যে তার আগেও পারে নাই, কিংবা লাস্ট এই অর্ধ শতাব্দীতেও এই কেয়ারটেকার কিংবা নির্বাচনকারী একটা ব্যবস্থা সম্পর্কে তারা ঐক্যমতে পৌঁছাতে পারে নাই, যার ফলে বিগত সরকার একচেটিয়াভাবে সেটাকে বাতিল করেছে। তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে যারা মাঠে ছিল তারাও সেটা নিয়ে ওইভাবে একটা গণ আন্দোলন গড়ে তুলতে পারে নাই, যার ফলে এই সংকটটা তৈরি হয়েছে। এখন আজকে যে আদালতের রায় দিয়েছে, আদালতের রায়ের প্রতি তো আমরা সবসময় শ্রদ্ধাশীল, আইনের প্রতি মানুষের ভরসাটা থাকতে হবে, আইন আদালতের প্রতি। কিন্তু এই বাস্তবতাটা দেখতে হবে যে আপনার বিগত 16 বছরে আইন আদালত যেই প্রক্রিয়ায় ছিল, এখন তো আবার একটা সরকার পরিবর্তন হয়েছে। এখনকার আইন আদালতও কতটুকু আসলে লিবারেলভাবে কাজ করতে পারতেছে বা প্রকৃত আইনের শাসন নিশ্চিত করতে কাজ করতেছে, সেটির দিকে আমাদের নজর দিতে হবে। শুধুমাত্র আবার একটা ক্ষমতার পরিবর্তন হয়েছে তাই বলে আবার এখানেও যদি কোনো প্রভাব বিস্তার করে কোনো রায় কিংবা কোনো ব্যবস্থা এক্সিকিউট করা হয়, সেটা কিন্তু আবার ইন ফিউচারেও একটা চ্যালেঞ্জের মুখে পড়বে। আর কেয়ারটেকার নিয়ে আমি মনে করি যে আপনি যেটা আমাদের আইনজীবী ওনাকেও জিজ্ঞেস করেছিলেন যে ইন্টারিম গভর্নমেন্ট কি তাহলে কেয়ারটেকার শিফট করবে কিনা, এটা বাংলাদেশের 53 বছরের একটা প্রথম সিচুয়েশন যে গণ আন্দোলনের মুখে একটা সরকার পালিয়ে গেছেন, তার অনুসারীরা নেতাকর্মীরা পালিয়ে গেছেন, পুরো দেশ প্রায় 4 দিনের মতো সরকারবিহীন ছিল। সেই সংকটে সেই ক্রাইসিসে আপনার ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে এবং কনস্টিটিউশন অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপনার সাথে আলাপ করে এই ইন্টারিম গভর্নমেন্টটাকে বৈধতা দিয়েছেন। সুতরাং এইটা কিন্তু আইনের দৃষ্টিতে এবং ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গা থেকেও একটা বৈধ সরকার। এটাকে আমি কোনোভাবে আপনার অন্তর্বর্তীকালীন সরকারে শিফট হওয়ার সুযোগ, অন্তর্বর্তীকালীন সরকার মানে তত্ত্বাবধায়ক সরকারে আপনার রূপান্তর হওয়ার আমি ব্যক্তিগতভাবে সুযোগ দেখি না। আইনজীবীও বললেন কিন্তু আইনেও ওইভাবে স্পষ্ট কিছু বলা নাই, আর এটা হওয়া উচিত হবে না। এটা একটা অভ্যুত্থান, একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার গঠিত হয়েছে।
ইন্টারিম কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা সংবিধানে ছিল আদালত বাতিল করেছে, এখন আদালত সেটা পুনরায় স্থাপিত করেছে। কিন্তু আমি মনে করি এখন তো গোটা রাষ্ট্রের একটা সংস্কার নিয়ে আলাপ হচ্ছে, নির্বাচন, বিচার বিভাগ, প্রশাসন, রাজনীতি। এখন তো মানে সর্বশেষ আমাদের প্রধান উপদেষ্টা তার ভাষণেও বলেছে যে এই সংস্কার কমিশনগুলো তাদের প্রস্তাবনা দিলে তিনি একটা জাতীয় ঐক্যমতের জন্য একটা কমিশন করবেন, সেই কমিশনের চেয়ার হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন আর অন্যান্য সদস্য হিসেবে পালন করবেন, এবং সেই কমিশনের জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রের যতটুকু সংস্কারে সবাই একমত হয় সেটুকু করে তিনি একটা নির্বাচন দেবেন। যদি রাজনৈতিক দলগুলো শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক একটা সংক্ষিপ্ত সংস্কারে একমত হয় তাহলে সেটা আগামী বছরের শেষের মধ্যে, এন্ডিংয়ের মধ্যে একটা ইলেকশন হতে পারে। যদি একটু বিস্তৃত পরিসরের সংস্কার যেটা জন আকাঙ্ক্ষা, সেটার জন্য আগামী 26 সাল, এবং সেটা আজকে প্রেস সেক্রেটারি প্রধান তিনি বলেছেন আপনার 30 জুন পর্যন্ত। তো আমি মনে করি এখন এই আদালতের রায়টা রাজনীতিতে কিংবা এই রাষ্ট্র সংস্কারের প্রশ্নে খুব বেশি আমার কাছে খুব যুক্তিযুক্ত কিংবা খুব বেশি এই মুহূর্তে প্রয়োজনীয় সেটা আমার কাছে মনে হচ্ছে না। বরঞ্চ এই মুহূর্তে ডিমান্ড হচ্ছে আমাদেরকে একটা স্থায়ী নির্বাচনকালীন ব্যবস্থায় ফিরে যেতে হবে। সেটা যদি আপনি কেয়ারটেকার নাম দেন কেয়ারটেকার, সেটা যদি ইন্টারিম নাম দেন ইন্টারিম গভর্নমেন্ট, অর সেটাকে যদি আপনি অন্য কোনো নাম দিতে চান গ্রহণযোগ্য, যেটা আপনি বলেছেন আপনার আলোচনা, ওই যে আবার কি হবে প্রধান, সেটা একটা কিন্তু ঝামেলা তৈরি হচ্ছে। তাহলে এখন এই সংস্কারের মধ্যে আমার সঙ্গে 111 সেই প্রেক্ষাপটেই তো এসেছিল। আবার যদি কেয়ারটেকার থাকে আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি হ্যাঁ এইটা আমাদের তুলনামূলকভাবে একটা ভালো ব্যবস্থা ছিল, কিন্তু আবারও এটা নিয়ে আন্দোলন হবে, আবারও এই সহিংসতা হবে, আবারও ভায়োলেন্স হবে, আবার ডিভিশন হবে যে কে প্রধান হবে কারা কি হবে। তার চেয়ে বরঞ্চ স্থায়ীভাবে একটা রূপ যে নির্বাচনকালীন সরকারটা কি হবে, কারা সেই সরকারে থাকবে, তার একটা রূপরেখা। আপনাকে একটু থামাই দর্শক, আমাদের আরো একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, তিনি আইনজীবী এবং বিএনপি নেতা। আমি আশা করছি কিছুক্ষণের মধ্যে তিনিও যুক্ত হবেন যদি যানজট পেরিয়ে আসতে পারেন। আমরা বরং একটা বিরতি নিয়ে আসি, দর্শক আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি 24 ঘন্টা। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, তিনি আইনজীবী বটে, এবং আছেন ব্যারিস্টার রাসনা ইমাম, যিনি একটু আগে আমাদের সঙ্গে অনলাইনে ছিলেন। ব্যারিস্টার অসীম এবং ব্যারিস্টার রাসনা, আপনাদের দুজনকে স্বাগত। অসীম ভাই, আপনাকে দিয়ে এই পর্বটা শুরু করতে চাই। আমরা কথা বলছিলাম আজকে আদালতের যে রায়টি, এবং তার ফলে নুরুল হক নূর এবং আমরাও বলছিলাম যে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া যে রায়টা, সেটি সম্ভবত আমাদের সমকালীন যে রাজনৈতিক সংকট তার ভিত্তি। এর ফলে আমাদের আগামী দিনের নির্বাচন নিয়ে যে রাজনৈতিক সংকট, যে বড় দলগুলোর ভিতরে আস্থার অভাব, সেটি কমার পথটা আরেকবার সুগম হলো কিনা, এবং এটি একটা টেকসই ব্যবস্থাও হতে পারে কিনা, এবং সেই সঙ্গে আগামী নির্বাচনের ক্ষেত্রে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ইনক্লুড হয় আমাদের সংবিধানে, তাহলে এই অন্তর্বর্তী সরকারের ভূমিকা কি হবে নির্বাচনকালে? ধন্যবাদ আপনাকে। মূলত এখনও আপনার আজকে আদালত, মহামান্য আদালতে আপনার মাননীয় বিচারপতি ফারাহ মাহবুব উনি বলেছেন যে 13th অ্যামেন্ডমেন্ট যখন এখনও পেন্ডিং আছে, তখন অনেক কিছু নির্ভর করবে তার উপরেও। কিন্তু ফাইনালিটি, টু রিচ ইটস ফাইনালিটি উই হ্যাভ টু ওয়েট ফর সাম টাইম অ্যাজ ওয়েল, আমি যেটা মনে করি এবং উনি যেটা বলেছেন। তো মূলত যে সমস্ত আপনার আর্টিকেলগুলো, মানে 15th অ্যামেন্ডমেন্ট পুরোটা কিন্তু বাতিল হয়নি। 15th অ্যামেন্ডমেন্ট অনেকগুলো প্রভিশন সেভ করা হয়েছে। তার মধ্যে আর্টিকেল 7A, 7B এগুলো আপনার ভয়েড হয়ে গেছে, ইলিগাল ডিক্লেয়ার হয়েছে। আপনার 56 যেটা আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারের 56 ক, খ, গ যেগুলো ছিল তত্ত্বাবধায়ক সরকারের যেটা, সেটা আপনার রেস্টোর হয়েছে। আর্টিকেল 142 যে রেফারেন্ডাম লাগে আপনার, আপনি দেখেন একটা ভয়ঙ্কর একটা অবস্থা যে আর্টিকেল 142টাকেও আপনার রিপিল করার জন্য আপনাকে 142 লাগবে, গণভোটের প্রভিশন থাকতে হবে। তাহলে এই ধরনের কর্মকাণ্ড করা হয়েছে। আজকে একটা উল্লেখযোগ্য বিষয় ছিল যেটা আমি জাস্ট একটু সংক্ষেপে বলে নিই, মানে আদালত তার পর্যবেক্ষণে বলেছেন যে শর্ট জাজমেন্ট দেওয়ার পরে পার্লামেন্টে এনাক্টমেন্টটা হয়েছে পূর্ণাঙ্গ রায়ের আগে। তার মানে এটা কিন্তু আমরা বারবার কিন্তু রাজনৈতিক দল বলেন, বিভিন্ন মত পথ পেশার নাগরিকরা কিন্তু বলেছেন যে আপনার পূর্ণাঙ্গ জাজমেন্টের আগে আপনার পার্লামেন্টে আইনটা ওনারা প্রণয়ন করেছেন, 15th অ্যামেন্ডমেন্টটাকে ওনারা এনাক্ট করেছেন। তাহলে আমাকে একটা কথা বলেন, আদালতের প্রয়োজনটা কী ছিল? 2/3 মেজরিটি যখন ছিলই,
তাহলে আদালতে যাবার তো কোনো প্রয়োজন ছিল না। আপনারা আদালতকে কেন বিতর্কিত করলেন? আদালতের কাঁধে বন্দুক রেখে স্বীকার করার যে প্রবণতা, তাতে মানুষের বিচার বিভাগের উপরে, সর্বোচ্চ বিচারালয়ের উপরে মানুষের আস্থাটা নষ্ট হয়ে গেছে, আমরা দেখেছি। তারপরে আমরা দেখেছি যে রায় শর্ট জাজমেন্টের পরে অবসরে যাবার 16 মাস পরে আপনার পূর্ণাঙ্গ রায়টা আমরা পেয়েছি। এটা অস্বাভাবিক একটা বিষয়। এটাতে বলাও আছে 6 মাসের মধ্যে, তাই না? অবসরে যাবার 6 মাসের মধ্যে, কারণ অনেক পেন্ডিং জাজমেন্ট থাকে, খুব স্বাভাবিক। যার কারণে আর আমাদের দেশে হাজার হাজার মামলা এখনো অ্যাপিলেট ডিভিশনে 35,000-এর উপরে মামলা পেন্ডিং আছে। যাই হোক, সেগুলো তো করা হয়েছে রাজনৈতিক একটা উদ্দেশ্য নিয়ে, একটা উদ্দেশ্য মানে অসৎ উদ্দেশ্য, তাই না? তো সে জায়গা থেকে আজকে যেই রায়টা হয়েছে, তাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিশ্চয়ই ফেরত আসবে। তারপরেও মাননীয় বিচারপতি মহোদয় তিনি মন্তব্য করেছেন, সেটা রাজনৈতিক দলগুলো এবং বাংলাদেশের জনগণ, নাগরিকরা সিদ্ধান্ত নেবেন যে কীভাবে ওনারা করবেন। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। এখন আমি যদি বলি যে না, আর্টিকেল আপনার 56 ক, খ, গ এগুলো রেস্টোর হয়েছে, তাহলে কি আমাকে কালকে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে? তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকারটা কি অবৈধ হয়ে গেল? না, তেমনটা না। কারণ এটা তো জনগণের আকাঙ্ক্ষার একটা প্রতিফলন। স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়ে গেছেন, স্বৈরশাসনের অবসান ঘটেছে এবং ছাত্র জনতা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করেছেন, তাই না? এই বিজয়ের মাস 2024 সাল, এই বিজয়ের মাসে আমরা মনে করি যে 71-এর বিজয় অর্জনের পরে মুক্তিযুদ্ধের চেতনা বারবার ভুলুণ্ঠিত হয়েছে। আমরা চাই না এবারও সেটা হোক। তাই আমি মনে করি যে এটা নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দলগুলো এবং অংশীজনরা, যাদের স্টেক হোল্ডার আমি মনে করি, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে যে আগামীতে ওনারা কিভাবে কি করতে চান। তবে এটা নিঃসন্দেহে আমি একটা কথা বলি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে বলেছিলেন যে 2025-এর শেষ নাগাদ যদি আপনার স্বল্প কলেবরে আপনার সংস্কার করা হয়, কিন্তু ওয়াইডার রেসপেক্টে যদি আপনি ধরেন তাহলে হয়তো দেখা গেছে উনি আরও 6 মাসের কথা বলেছেন। আমি সেটাকে রিজনেবল মনে করি না, কারণ আপনি সংস্কার, পূর্ণাঙ্গ সংস্কার কখনোই কোনো দিন কেউ করতে পারবে না। এটা আপনার অব্যাহত থাকবে প্রতিনিয়ত, নিত্যদিন আমরা নতুন নতুন পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হব। সেটা মোকাবেলা করার জন্যই কিন্তু আমাদেরকে যে কমব্যাট করার জন্য অ্যাডাপ্টেশন বলে একটা কথা আছে, সেটার জন্য আমাদেরকে কিন্তু নিত্যদিন প্রতিনিয়ত মাসের পর মাস, বছরের পর বছর, আপনার যুগ যুগ ধরে কিন্তু কাজ করে যেতে হবে। আজকের আইন আজ থেকে 20 বছর পরে আপনার অ্যাপ্লিকেবিলিটি থাকবে না। আসলে আপনি যদি এটা বলেন যে এই তত্ত্বাবধায়ক সরকার যদি রিস্টোর হয়, আমরা আশা করছি হয়ে যাবে, তাহলে কি আমাদের রাজনীতির একটা বড় সংকট কমে যাবে নাকি? এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা একসময় ছিল না, এটা যদি সেটি নিয়েও আমরা সংকটে পড়েছি। আমি একটা কথা বলি, সংকট তো থাকবেই সব সময়। আমি আপনাকে একটা কথা বলি, আমরা বলি যে নির্দলীয় নিরপেক্ষ সরকার। দেখুন, ভোট শান্তিপূর্ণ হওয়া এক জিনিস, নিরপেক্ষ হওয়া এক জিনিস। সহিংসতার মধ্যেও কিন্তু নিরপেক্ষ নির্বাচন হতে পারে, সহিংসতার মধ্য দিয়েও কিন্তু আপনার জনগণ ভোট অংশগ্রহণ করতে পারে। সহিংসতা কিন্তু একটা হ্যাজ বিকাম এ পার্ট অফ কালচার। আপনি ইন্ডিয়াতে দেখেন শত শত মানুষ কিন্তু মারা যায়, কারণ মিসক্রিয়েন্ট যারা আছে, বোমাবাজি বা অস্ত্রবাজি, গোলাগুলি করা, ভয়ভীতি দেখানো একটা অংশ এই সমাজে কিন্তু আছে। আমরা রাতারাতি কিন্তু আমরা ফেরেশতা হয়ে যাব না। এটার জন্য সংস্কার দরকার, এটার জন্য সংস্কার দরকার, সহিংসতা রোধের জন্য সংস্কার দরকার আমি মনে করি। আপনি সহিংসতা না থাকলে নির্ভয়ে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে পারবেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে কটা নির্বাচন হয়েছে, মোটা দাগে 3টা নির্বাচনকে খুবই ভালো বলা চলে। 2008 নিয়ে একটু প্রশ্ন আছে যে এত % ভোট কিভাবে কাজ ছিল। কোনো কেন্দ্রে 100% উপরে ভোট চলে গেছে। বলা হয় যে ইউনিফাইডলি 15% ভোট সারা বাংলাদেশে আপনার দেয়া হয়েছে। কেউ না কেউ এই কারিগরি কাজটা করেছে, যার কারণে আমরা দেখেছি প্রায় 90% মতো ভোট। আপনি যদি বাংলাদেশের হিস্ট্রি দেখেন আপনার নির্বাচনে, সে আমরা দেখেছি 91 সালে যে সেটা যাচ্ছে শাহাবুদ্দিন সাহেবের নির্বাচন, সেখানে কত % ভোট পড়েছে, তারপরে ভোটটা একটু বেড়েছে, তারপরে আরেকটু বেড়েছে, কিন্তু এটা কোনোদিন 70 ক্রস করার মতো না। আপনি তো 15% মানুষ কিন্তু ভোট দিতে যায় না, পারে না, পেশাগত কারণে, বিভিন্ন জায়গায়, যেমন পুলিশ ফোর্সে বলেন, ফায়ার সার্ভিসে বলেন, এমার্জেন্সি ডিপার্টমেন্ট বলেন, সাংবাদিকদের মধ্যেও একটা অংশ আছে। বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের পেশার মানুষ কিন্তু
যেতে পারেন না ভোট কেন্দ্রে, সেটা 15% আছে। এটা স্ট্যাটিস্টিক্যালি বের করা যায় এবং এর আগেও আমরা বের করেছি। তো সেক্ষেত্রে আপনি কিভাবে বলেন যে 90% ভোট সে সময় হয়েছে? আমি দুঃখিত, আমি অপ্রাসঙ্গিকভাবে এই কথাটা বললাম, কিন্তু ওই সরকার ওই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনগুলো দলীয় সরকারের অধীনে নির্বাচন থেকে অনেক বেশি ভালো। আপনাকে একটু থামাই ব্যারিস্টার রাষ্ট্রীয় ইমাম, এই যে 18 মাসের মধ্যে নির্বাচনের একটা সময়সীমা প্রধান উপদেষ্টা গতকালকে দিলেন, তার প্রেস সচিব আজকে আরো স্পষ্ট করেছেন 30 জুনের মধ্যে নির্বাচন হবে। এখন এই নির্বাচন যদি হয়ে যায়, আজকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন নির্বাচন কিভাবে হবে, উনি প্রেফার করেন যেটা ব্যালটে হবে, ইভিএম এ তারা যেতে চান না। ফলে নির্বাচন কিভাবে হবে, নির্বাচন কখন হবে এবং সম্ভবত কোন সরকারের অধীনে হবে সেটিও তো নির্ধারিত। ফলে নির্বাচন নিয়ে কি আর কোনো চ্যালেঞ্জ আছে এখন রাজনৈতিক দল এবং এই সরকারের মধ্যে? এবং বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মনে হচ্ছিল একটা কৃত্রিম টানাপোড়েন অথবা খানিকটা টানাপোড়েন চলছিল, সেটাও কি কেটে গেল এই সব ঘটনার মধ্য দিয়ে? জি, এখানে একটা জিনিস উল্লেখযোগ্য যে নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট কিন্তু এখনো বের হয়নি। তো যে উদ্দেশ্যে ওনাদেরকে গঠন করা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে সুপারিশ দেয়া যে কি কি সংস্কার প্রয়োজন। এবং আমার জানা মতে যতগুলো কমিশন আছে তার মধ্যে কিন্তু নির্বাচন সংস্কার কমিশন সবচেয়ে বেশি এফর্ট দিয়েছে জনগণের কাছে পৌঁছানোর জন্য এবং জনগণের থেকে ফিডব্যাক কালেক্ট করার জন্য, এবং যে ভিত্তিতে আমি আশা করছি যে খুব সুচিন্তিত এবং যৌক্তিক সুপারিশ ওনাদের আসবে। সো আমি বলবো যে ওই সুপারিশগুলো দেখার আগে আমাদের হয়তো মানে নির্বাচনের রোডম্যাপ তৈরি করার স্টেজে আমরা এখনো আসিনি। এটা হচ্ছে গিয়ে প্রথম প্রশ্নের উত্তর। আরেকটা হচ্ছে গিয়ে আমার এটাও মনে আছে নির্বাচন সংস্কার কমিশনের একজন সদস্য টেলিভিশনে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে ওনারা কিছু শর্ট টার্ম এবং ইমিডিয়েট সংস্কারের রিফর্ম করবে, যেটা একেবারে বেসিক এবং একটা অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এটা করতেই হবে, এবং ওনাদের কিছু লং টার্ম সুপারিশও থাকবে। সো মেবি শর্ট টার্মগুলো আমরা এখন বিবেচনায় নেওয়া উচিত রিপোর্টটা বের হওয়ার পরপরই, এবং সে ব্যাপারে যদি একটা ঐক্যমত থাকে রাজনৈতিক দলগুলোর মধ্যে, অন্যান্য স্টেক হোল্ডার্সদের মধ্যে, তাহলে সেই সংস্কারগুলো করে লং টার্মগুলো আমরা নির্বাচিত সরকারের জন্য রেখে দিলাম। আমি কি আপনাকে একটু ধরিয়ে দিতে পারি যে এই নির্বাচন সংস্কারের জন্য যে কমিশন, সেই কমিশনের রিপোর্ট জমা হওয়ার আগেই একটা সার্চ কমিটি করে পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হয়ে গেছে। ফলে কমিশন গঠন নিয়ে বদিউল আলম মজুমদারের কমিশন যে সুপারিশই দিক সেটি তো আর আগামী 5 বছরের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। একটু তাড়াহুড়া হচ্ছে কিনা? ডেফিনেটলি বেশ ভালোই তাড়াহুড়া হচ্ছে, এবং তাড়াহুড়াটার কারণ আমরা সবাই বুঝতে পারছি যে প্রচন্ড প্রেসারে আছে অন্তর্বর্তীকালীন সরকার। কারণ এটাও সত্যি যে ওনারা আসার সাথে সাথে শুধু আমি নাই, মোটামুটি সবার মাথায় একটু প্রশ্ন ছিল, কারণ আমাদের একটা প্যারালেল কি আছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের মতো এমন কিছু তো আমরা আগে দেখিনি। আগে দেখেছি তত্ত্বাবধায়ক সরকার, এবং তত্ত্বাবধায়ক সরকার আসে 3 মাসের জন্য, এবং তাদের একটাই উদ্দেশ্য থাকে সুষ্ঠু নির্বাচন করা। সো ওই প্যারালেলটা মাথায় নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু এতদিন জাজ করে এসেছি, কিন্তু এই প্রেক্ষাপটটা কিন্তু ডিফারেন্ট, প্রেক্ষাপটটা একই না। কারণ এখন ওনাদেরকে দেখা হচ্ছে যে কিছু দূর হলেও কিছু ইমিডিয়েট রিফর্ম করে তারপরে ওনারা যাবেন। তার জন্য হয়তো ওনাদের সময়সীমাটাও 3 মাস পর্যন্ত সীমিত হয়নি। তো ওই প্যারালেলটা হয়তো ড্র করা যাবে না তত্ত্বাবধায়কের সাথে এই সরকারে। অ্যান্ড প্রেশার প্রচন্ড আছে, কারণ এতদিন পর্যন্ত কিন্তু কোনো ধরনের রোড ম্যাপ বলেন বা টাইম লাইনও আমাদেরকে দেয়া হয়নি যে কবে নির্বাচন হবে। সেটা হয়তো আরো আগে দেয়া উচিত ছিল, কারণ এটা নিয়ে সবার মাঝে কনফিউশন ছিল, নানা ধরনের প্রশ্ন উঠছিল সবার মাথায়, যে নেগেটিভ প্রশ্ন। তো এখন অ্যাটলিস্ট টাইম লাইনটা সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে। এখন এটা একটা ওই সুপারিশের ভিত্তিতে ঐক্যমতের দরকার, ঐক্যমত যেগুলো নিয়ে আছে সেই সংস্কারগুলো করে এগিয়ে যেতে হবে নির্বাচনের দিকে। আমরা দেখছিলাম যে এই 18 মাসের যে সময়সীমা, এটি নিয়ে রাজনৈতিক দলগুলো মানে অখুশি না, কিন্তু খুব খুশিও না। তারা আরেকটু সুনির্দিষ্ট সময়সীমা বা রূপরেখা চান। কারণ নির্বাচন তো আর একটা প্রক্রিয়া না, শুধু নির্বাচনের জন্য ভোটার তালিকা থেকে শুরু করে সীমানা চিহ্নিতকরণ অনেক প্রক্রিয়া। আজকে প্রধান নির্বাচন কমিশনারও যিনি কথা বলেছেন সেটাও হচ্ছে একটু অস্পষ্ট। উনি বলছেন সরকার যখন বলবে তখনই তিনি নির্বাচন করার জন্য প্রস্তুত। কিন্তু আমরা জানি, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলছিলেন যে কারণে বাংলাদেশে একটি নির্বাচন কমিশনের মেয়াদ 5 বছর হয়, কারণ একটা ভালো নির্বাচন আয়োজন করতে গেলে 1.5 থেকে 2 বছরের একটা প্রিপারেশন লাগে। আপনারা এই সময়সীমাটাকে কিভাবে দেখছেন? এখানে দেখেন যে
গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সবাই যেভাবে, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে শুরু থেকে লক্ষ্য করা যাচ্ছে যে নির্বাচন নিয়ে যতটা চাপ কিংবা নির্বাচন নিয়ে যত কথাবার্তা, এই আন্দোলনের আগে যে একটা স্পষ্ট জাতির সামনে ঘোষণা ছিল যে মুক্তিযুদ্ধের এই 54 বছরেও আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার আলোকে রাষ্ট্র গড়ে তুলতে পারি নাই। রাষ্ট্র একটা ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়েছে। একটা রাষ্ট্র টিকে থাকে কিছু প্রতিষ্ঠানের উপরে ভিত্তি করে, আইন কিংবা কোনো রাজনৈতিক দল দিয়ে রাষ্ট্র টিকে থাকবে না। সেরকম কতগুলো প্রতিষ্ঠান, সেটা ইলেকশন কমিশন, হিউম্যান রাইটস কমিশন বলেন, বিচার বিভাগ বলেন, গণমাধ্যম বলেন, এরকম কিছু প্রতিষ্ঠানগুলো থাকা দরকার। আমরা কিন্তু সেগুলো ওইভাবে কাঙ্ক্ষিত মাত্রা গড়ে তুলতে পারি নাই। তার মানে এই জন্যই বলা হয়েছিল যে এই রাষ্ট্র একটা ফ্যাসিবাদী কাঠামো বা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। সুতরাং এক দফার মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী কাঠামোর পতন, বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন সোশ্যাল কন্ট্রাক্ট বা রাজনৈতিক সমঝোতার কথা কিন্তু গণঅভ্যুত্থানের এক দফার আগে বলা হয়েছিল। পলিটিক্যাল পার্টিগুলো গতানুগতিক যে নির্বাচন এবং ক্ষমতার পরিবর্তনের জন্য যে আন্দোলন সংগ্রাম আমরা দেখেছি লাস্ট 16 ইয়ার্স, কিন্তু সেটাতে অনেক মানুষ স্যাক্রিফাইস করেছে, বাট জনগণ কিন্তু সেটাতে খুব বেশি রেসপন্স করে না। কারণ জনগণ মনে করে যে ক্ষমতা আসবে এটা তাদের মধ্যে ভাগ বাটোয়ারা, সুবিধার চিন্তা ভাবনা হবে, আমজনতার ভাগ্যের কি পরিবর্তন হবে এটা জনগণ জানতে চেয়েছে। এই আন্দোলনের মধ্যে দিয়ে যখন আমরা এটা বলেছি যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্টে আমরা পৌঁছাবো, তখন কিন্তু মানুষ এখানে কানেক্টেড হয়েছে। সেখানে সংস্কার ছাড়া শুধুমাত্র এটা নির্বাচনের আলাপ, এখন আমাদের ব্যাপক পরিমাণে আলাপ হওয়া দরকার। এই যে 10টা কমিশন হয়েছে, যেটা আপা বলছেন, ইয়েস, তার কথা আমি একমত যে এই 10টা কমিশনের মধ্যে সবচেয়ে ইনক্লুসিভ ওয়েতে কাজ করেছে বদিউল আলম মজুমদারের নেতৃত্বে নির্বাচন কমিশন। এত জনমত এবং এত মানুষের প্রতিক্রিয়া নিয়েছে, অন্য কমিশনগুলোর সেই প্রতিক্রিয়া আমাদের দেখি নেই। কাজে আগে আলাপটা হওয়া উচিত ছিল এই 10 কমিশন কি করছে, কোন কমিশন কি করছে। তাদের কাছে লোকজন এটা প্রেমপত্রের মতো খালি মেইল পাঠাবে, চিঠি পাঠাবে, ইন্টারাকশন হবে না যে আপনারা কি চিন্তা করছেন, আমরা এটা চিন্তা করছি, বাট আপনাদের ওপিনিয়নটা কি, তাদের যেটা মতামত আছে, তারপরে ডিবেটের মধ্য দিয়ে একটা সমাধানে পৌঁছাবো। কোনো কমিশনের কাছ থেকে আমি সেটা দেখিনি, শুধুমাত্র ইলেকশন কমিশন সেটা করেছে। এখন এই যে আপনারা নির্বাচন আমরা চাচ্ছি, এর আগে যে কতগুলো ভয়ঙ্কর ঘটনা এবং তথ্য উদ্ঘাটিত হলো যে দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এই টাকা আনার উপায় কি, আনা কি আদৌ প্রয়োজন নাই? আমরা কি ইলেকশন দিয়ে চলে যাবে এই টাকা? তাহলে এই গল্প আপনার ওই এর মতো চাপা পড়ে যাবে। এখানে গুম কমিশন বলেছে সাবেক একজন প্রধানমন্ত্রী, পতিত স্বৈরাচার দোসর, সরাসরি তার নির্দেশে গুম হয়েছে। এই যে 6 শতাধিক পরিবার গুম হলো, এর বিচার হবে না? এই যে 2000 মানুষ এই জুলাই গণ অভ্যুত্থান হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তার আমলে রাজনৈতিক সংগ্রামে 3500 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এগুলোর বিচার হবে না? শুধুমাত্র ভোট এবং ক্ষমতাটাই আমাদের সামনে আলোচ্য বিষয়। আমরা মনে করি যে এই সরকারের আমলে গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার, এই দুটো আলাপ বিস্তৃত পরিসর হওয়া দরকার। তারপরে নির্বাচন তো হবেই, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, নির্বাচনের দিকে তাদেরকে যাত্রা শুরু করতে হবে। এবং এটা তো প্রধান উপদেষ্টার আগেরও ভাষণে বলেছিল, আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি, এটা কিন্তু বলেছে। তারপরে নির্বাচনের সময়টা এখন শুরুর দিকে সেনাপ্রধান কিন্তু তার বক্তব্যে, আমি যেন অফিসিয়ালি বলেছি না আনঅফিসিয়ালি, 18 মাসে একটা ইন্ডিকেশন দিয়েছে। ম্যাচুরড পলিটিক্যাল পার্টিগুলো কিংবা আপনার মতো আইনজীবী অসীমের মতো লোক, তারা কিন্তু বেসিক এক কমন সেন্স থেকে কিন্তু ধারণা করে নিয়েছে যে 1 থেকে 1.5 বছর আগে কোনো ইলেকশন সম্ভব হবে না। সো তারপরে আমরা খুব চাপাচাপি এবং তাদের উপরে একটা মেন্টাল প্রেশার দেওয়া হচ্ছে যে বারবার আপনি ডেট বলেন, যেটা ধরেন গতকালকের পরেও আজকে সাংবাদিকদের কোশ্চেন শুনেছি যে কোন মাসে কোন দিনে হতে পারে, এইভাবে স্পেসিফিকভাবে তো এই রকমের মোমেন্টে বলা সম্ভব না। এবং প্রধান উপদেষ্টা তো শুরুতেই বলেছে আমাদের এই কমিশনগুলো প্রস্তাবনা দিলে তারপরে এগুলো নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে বসে তারপরে আমরা এইদিকে আগাবো। এবং গত এই বিজয় দিবসের ভাষণে যে তিনি প্রক্রিয়াটা বলেছেন যে আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করব, বিএনপি, জামাত, গণ অধিকার, অন্যান্য রাজনৈতিক দল ঐক্যমত ছাড়া তিনি সেটা করবেন না। এবং আমার যেন বিশ্বাস, যেটা আপনার স্যার কিন্তু পরিষ্কারভাবেই বলেছেন, মেবি লাস্ট ইয়ারের শেষ দিক অথবা নেক্সট ইয়ার শুরুর দিকে, সেক্ষেত্রে সমঝোতা না হলে কিন্তু তিনি লাস্টেরই আগামী বছরের শেষের দিকেই কিন্তু ইলেকশনটা দিয়ে দেবেন। কাজে আমি মনে করি আমাদেরকেও একটু ফ্লেক্সিবল হওয়া দরকার। রাজনৈতিক দল চাইলেও আর্থ সামাজিক রাজনৈতিক বিশ্ব বাস্তবতায় অনেক সংস্কার করতে পারবে না, যেটা ইন্টারিম গভর্নমেন্ট পারবে। অসীম ভাই, এই জায়গায় নূরের এখান থেকে আরেকটা জায়গা, জাতীয় নাগরিক কমিটি, যেটি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত, তারাও আজকে বলেছে যে গেল যে স্বৈরাচার সরকারটি ছিল তাদের বিচারের আগে তারা কোনো নির্বাচন হতে দিতে চায় না। ফলে সেই বিচারটা নিশ্চিতভাবে বিএনপিও চাই এবং সম্ভবত তাদের চেয়ে কম চায় না, বেশি চাই হয়তো। ফলে এখন এই নির্বাচন হয়ে গেলে কি সেই বিচারটা আর হবে না?
মানে এবং আজকে জনাব তারেক রহমান স্পষ্ট করে বলছেন যে বিএনপিকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র চলতে পারে, উনি আপনাদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এখন ষড়যন্ত্রটা কে করছে সেই বিষয়ে বিএনপির মূল্যায়ন শুনবো, তার আগে দর্শক আমরা আবার একটা বিরতি নিচ্ছি। দর্শক বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি নির্বাচন আগে না বিচার আগে, ব্যারিস্টার নাসরুদ্দিন ওসিম আছেন আমাদের সঙ্গে, এবং বিএনপি নিয়ে ষড়যন্ত্র এবং নির্বাচন যদি হয়ে যায় তাহলে বিচার হবে না কেন, এই ধারণাটা একটু আগে নুরুল হক নুরও বলছিলেন, জাতীয় নাগরিক কমিটি বলছেন, অনেকেই বলছেন। আপনি যে কথাটা প্রথম বলেছেন যে বিচার না করে নির্বাচন হতে দেবেন না, এটা একটা অযৌক্তিক কথা। কারণ আপনার হয়তোবা ওনাদের আমি বলবো যে এ বিষয়ে আপনার জ্ঞানের আমি মনে করব যে আপনার অভাব রয়েছে। কীরকম সেটা? আমাদের দেশে যে ক্রিমিনাল প্রসিডিংসগুলো হয় সেগুলি কত বছর ধরে চলে এটা ওনাদের ধারণা নেই। এই ধারণা না থাকার কারণে এই মন্তব্য বা বক্তব্যটা দিয়েছেন। বিচার তো একটা প্রক্রিয়া। আপনার দেখা গেছে যে ডিফেন্স লয়ার সময় চাইবে, এক আদালত থেকে আরেক আদালতে যাবে, অ্যাপিল করবে, কত কিছু হবে। এটা একটা লম্বা প্রক্রিয়া। আপনি এটা কি 2 বছর 3 বছর 4 বছরে মনে করেছেন শেষ করতে পারবেন? আমার মনে হয় না। সো এটা ওনাদের জানা বা বোঝা উচিত, তাহলে ওনারা মন্তব্যটা করতে পারতেন, সহজ হতো। দ্বিতীয় কথাটা হচ্ছে যে বিচার না হলে বিচার কেন হবে না? বিচার যদি না হয় তাহলে কি উনি নির্বাচনে অংশ নিতে পারবেন না? আমি আপনাকে একটা কথা বলি, বিচার প্রক্রিয়া, বিচার যখন চলবে, আমি জানি না ওনারা আসবেন কিনা, এটা ভিন্ন বিষয়। কিন্তু ওটা নির্বাচনে আসবে কি আসবে না, যেমন আওয়ামী লীগকে তো কই এখনো তো নিষিদ্ধ করেনি, বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধেরও দাবি এসছে, সরকার কিন্তু এখন সেটা করেননি। আমার কথাটা হচ্ছে যে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, পেন্ডিং আছে, এটা তো প্রসিডিংসটা চলবে। আপনি কারো অধিকার কি অন্য কোনোভাবে রদ করতে পারবেন? আমি জানি না এটা, তাই না? আমার দৃষ্টিতে একজন আইনজীবী হিসেবে আমি যেটা বুঝি, আপনার ডিবার করার তো কোনো সুযোগ নাই। কারণ আমাদের তো সংবিধানেই তো বলা আছে যে অযোগ্যতাটা কি কি, সংসদ নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতাটা কি সেটা বলাই আছে। তো সেক্ষেত্রে সেটা নির্ভর করবে আগামী দিনের রাজনীতি কি, কোন দিকে যাচ্ছে, সরকারের মনোভাব, পদক্ষেপ কি হবে এবং বাংলাদেশের জনগণ কি চায়। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনি যে বললেন বিচার কাজ কেন চলবে না, যেই সরকারই নির্বাচিত হোক না কেন, আমি মনে করি যে এই যে সংস্কার যে এখন হবে এবং প্রয়োজনীয় সংস্কার দিয়ে নির্বাচন হবে, কিন্তু তার আগে একটা ঐকমত্য তৈরি হওয়া উচিত যে একটা নির্বাচিত সরকার হলে সে যে আবার ফ্যাসিস্টের ভূমিকা অবতীর্ণ হবে না তার কোনো গ্যারান্টি আছে? তাহলে এই জায়গাতে একটা কমিটমেন্ট হতে হবে। সুষ্ঠু নির্বাচন সম্ভব কখন? আপনি দেখুন যে 90 দিনে তো তত্ত্বাবধায়ক সরকার করতে পারতো। কেন করতে পারতো? তারা এসে ঢালাওভাবে জনপ্রশাসন, পুলিশ প্রশাসনে সমানে গণহারে মনে করেন যে এমনভাবে বদলি করতো যে তারা মাঠ পর্যায়ে, মাঠ প্রশাসনে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারতো না। মানে আপনার প্রেডিসেসর যারা ছিল, তাই না, প্রেডিসেসর গভর্নমেন্ট যারা ছিল তাদের পক্ষে তারা কাজটা করতে পারতো না। যারা আসতো নতুন তারা অনেকটা নিরপেক্ষভাবে কাজ করতো দেখেই আপনার আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনগুলোকে সবচেয়ে ভালো নির্বাচন বলেছি। আরেকটা জিনিস, বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, এটা আমরা তো দীর্ঘদিন থেকে বলে এসছি, আমরা শুনেছি যে বিভিন্ন ধরনের যে নির্বাচনটা পেছানোর কারণটা কি, আপনার নির্বাচন আপনার প্রলম্বিত করার কারণটা কি। বিভিন্ন সময় বিভিন্ন জন বলেছে এক স্বৈরাচারকে আপনার, আমি সরাসরি বলি যে আওয়ামী লীগকে ক্ষমতার থেকে তাড়িয়েছে কি বিএনপিকে ক্ষমতায় আনার জন্য। এ ধরনের না, এক ফেসিস্টকে আপনি বিএনপিকে ফেসিস্ট বলবেন? আমি তো দেখিনি যে আপনার ফেসিস্ট তো মনে করেন দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমার দলের নেত্রী 11-র সময় দেশ ছেড়ে যাননি, এবারও যাননি, কিংবা কখনোই যাননি। আমার দলের অ্যাক্টিং চেয়ারপারসন গিয়েছেন, উনি পালিয়ে যাননি, উনি আদালতের আদেশ নিয়ে চিকিৎসার জন্য গিয়েছেন। এই ষড়যন্ত্রটা তো আমি তো যেই পর্যায়ে আছি আমার দলের, আমি এ ব্যাপারে মন্তব্য করার মতো উপযুক্ত ব্যক্তি নই, আমি সেই অবস্থানে নেই। সে কারণে আমি এই মন্তব্য করা থেকে আমি বিরত থাকব। তবে নিঃসন্দেহে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, আমি মনে করি যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমি মনে করি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আপনি দেখেছেন কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী
ওনার যে টুইট অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক যে পাক ভারত যুদ্ধ, এটা কিন্তু ওনারা আগেও করেছেন, একাধিক সিনেমা 71 সালে যখন আপনার পাক হানাদার বাহিনী সারেন্ডার করলো, কার কাছে করলো? জগজিৎ সিং আরোরার কাছে করলো। বাংলাদেশে যিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন জেনারেল ওসমানীকে আসতে দেওয়া হয়নি, তার হেলিকপ্টারে গুলিবর্ষণ করা হয়েছে। সরোয়ার্দী উদ্যানে কোনো একজন সেক্টর কমান্ডার উপস্থিত ছিল না। পাকিস্তান কার কাছে আপনার আত্মসমর্পণ করলো? কেন সেটা করতে হয় না? স্বাধীনতার অভ্যুদয়ের সঙ্গে থেকেই ষড়যন্ত্র চলে এসেছে এবং এই ষড়যন্ত্র এখনো চলছে। আজকে আরেকটা বড় বিষয়, ওবায়দুল কাদের 3 মাস নাকি দেশে ছিলেন এবং খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন ওনারা জানতেন না কোথায় ছিলেন, কিভাবে ছিলেন। অথবা ধরেন যদি জেনেও থাকেন, ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, এমনকি খোদ ক্যান্টনমেন্ট থেকে যে একটা সংখ্যা বলা ছিল, তারা কিভাবে গেলেন? এই প্রশ্নের উত্তর আসলে কে দিবে? এটা আমরা এই সরকারকে সমর্থন দিতে গিয়ে এমন ব্ল্যাঙ্ক চেক দিয়েছি যার ফলে আসলে অনেক কথা বলতে গিয়ে আমরা বলতে পারিনি বা বলিনি। যে বিএনপির 28শে অক্টোবর কেন্দ্রিক যে সমাবেশ এবং বিএনপি সহ বিরোধীদের সেই সমাবেশ থেকে নির্বাচন পর্যন্ত 7 জানুয়ারি নির্বাচন পর্যন্ত 32,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল। আর এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 3200 আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করে নাই। এমনকি আমরা বারবার বলে আসছিলাম যে আওয়ামী লীগের নেতারা এখনো দেশে আছে, সবাই পালাতে পারে নাই, তাদেরকে গ্রেপ্তার করেন। কিন্তু দুঃখজনক যে এই আমি বলবো যে উপদেষ্টারা তারা কি নিজেরা আসলে ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগের নেতাদেরকে সেফ এক্সিট দিয়েছেন পালাতে, নাকি তাদের আসলে দক্ষতার অভাব, উপলব্ধি করার অভাব? বিকজ আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, তাহলে আপনি ওইখানে দায়িত্বে কেন আছেন? আপনি যদি না জানেন যে আওয়ামী লীগ দেশে আছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে আছে। আমরা বাইরে থেকে তো শুনছি যে আপনার যশোর ক্যান্টনমেন্টে নাকি ওবায়দুল কাদের কিছুদিন ছিলেন, তো আপনি কি ওখানে গিয়েছেন? আপনি কেন তৎপরতা চালান নাই? 3 মাস কিভাবে আপনার ওবায়দুল কাদের দেশে থাকে? আমরা শুরু থেকে শুনেছি হাসান মাহমুদ দেশে ছিল, তারপরে মোহাম্মদ আরাফাত একবার শুনেছি বারিদারা থেকে গ্রেপ্তার করছে। উইথ ডিউ রেসপেক্ট, যে সেনা প্রধান আমাদের ইতিহাসে তার নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে, বিকজ এরকম একটা ক্রাইসিসে তিনি জনগণের সাথে আপনার ঐক্যমত ছিলেন। কিন্তু একই সাথে সেনাবাহিনীকেও জবাবদিহিতা করতে হবে যে এই ক্যান্টনমেন্টে কোন 650 মানুষ ছিল, তারা কে কোথা থেকে কিভাবে এক্সিট নিয়েছে, তার জন্য জবাবদিহি করতে হবে। কোনো ছেলে খেলা নয় এগুলো যারা করছেন। এবং নিজেদের মতো করে এখন যেটা হচ্ছে, আসলে যেটা বলছি যে আমরা সংস্কার চাচ্ছি, কেন আজকে রাজনৈতিক দল সরকার এই যে একটা বৈপরীত্য অবস্থা, সন্দেহ সংশয় তৈরি হচ্ছে? আপনি তো বলছেন কেন বিএনপি ষড়যন্ত্রের দেখছে? নিশ্চয়ই বিএনপির চেয়ারম্যান বলা মানে তো তার কাছে তথ্য আছে, তিনি কিছু আঁচ করতে পারছেন। আমরা বারবার বলছিলাম যে এই জাতীয় সংকটে জাতীয় সরকার গঠন করেন, আপনি একা সামলাতে পারবেন না। তো বাস্তবতা হচ্ছে গ্রামে একটা প্রবাদ আছে যে বলে যে সেই নথ খসালি তবে কেন লোক হাসালি। তো এখন আজকে প্রধান উপদেষ্টা কিন্তু বলছে যে শেষ পর্যন্ত সংস্কারের জন্য জাতীয় ঐক্যমতে পৌঁছাতে হবে। তার মানে আপনার জাতীয় ঐক্য লাগবে। ইন্ডিয়ান আগ্রাসন অপপ্রচারের বিরুদ্ধে একটা জাতীয় সংলাপ হয়েছিল, সে ওই ইস্যুতে একমত হয়েছিল। এখন কিন্তু ডে বাই ডে ডিভিশন হচ্ছে। 5ই আগস্টের পূর্বে যেভাবে বিএনপি, জামাত, ছাত্র, জনতা, আইনজীবী, সাংবাদিক হাসিনার পতনের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছিল, একটা ছিল, এখন কি সবাই আছে? নাই, সবাই যার যার ইন্টারেস্টের ক্ষেত্রে। আগামী দিনে কি এটা আরো হালকা হতে পারে? অবশ্যই। আমি মনে করি যে যদি জানুয়ারির মধ্যে একটা ন্যাশনাল গভর্নমেন্ট ফর্ম হয় তাহলে তো ভালো, না হলে মারাত্মক ক্রাইসিস তৈরি হবে নির্বাচন নিয়ে এবং আরও অন্যান্য ইস্যুগুলো নিয়ে। ওবায়দুল কাদের না, আওয়ামী লীগের অনেক নেতার দেশে ছিল। আজকে আমি আমার ছাত্র বন্ধুদের কিছু সমালোচনা করি যে অসীম ভাই বলছেন, তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে এই কথা তারা কিভাবে বলে যে আপনার বিচার না হওয়া পর্যন্ত আপনার নির্বাচন হতে পারে না, যেটা অসীম ভাই বলেছেন। আমরা গতানুগতিকভাবে দেখি, হ্যাঁ ওই ছাত্র নাগরিক কমিটি বৈষম্যবিরোধী একই জিনিস, যে আপনার যে নর্মাল মামলাও 15 থেকে 20 বছর পর্যন্ত আদালতে চলে যায়। তাহলে এটি কি ম্যাচিউর কোনো বক্তব্য? কিংবা আজকে সচিবালয়ে যেটা হলো, একজন ছাত্র যেভাবে পুরো সাংবাদিকদেরকে একেবারে মানে লেসন দিতে গেলেন, কিংবা ফরিদপুরে যেটা হলো যে আপনার একজন আমাদের জনপ্রশাসন সচিব এই যে ভাবভঙ্গিতে তিনি কি বলেছেন তার জন্য তাকে উইথড্র করে দিয়েছেন। এভাবে কি প্রশাসন চলে? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত কেন বিদেশিরা এখনো ওয়ারিড যে আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে, ফরেন ইনভেস্টররা বিদেশিরা বলতেছে যে এখানে বিনিয়োগ করবে, যে চুক্তি শেষ পর্যন্ত টিকে কিনা, তাহলে এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে? সামনে কি সরকার কন্টিনিউ করতে পারবে জাতীয় ঐক্যমত ছাড়া? তো এই জন্য আমরা বলছি যে একটা জাতীয় ঐক্যমতের দরকার। কিন্তু দুঃখজনক হচ্ছে শুনেন, আমাদের ছাত্র নেতৃবৃন্দ আমি দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে ডিভিশন তৈরি হয়েছে। তারা কেউ কেউ কিংবা একটা গ্রুপ তৈরি করেছে যে
আসিফ নজরুলকে সরাও গভর্নমেন্ট থেকে। তো আসিফ নজরুল ভারতীয় দালাল, রয়ের দালাল, এই সমস্ত কথা হচ্ছে। বিপরীত দিকে এই যে বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ড, আর্মির লোক ছিলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, কেন তার মন্ত্রণালয় এটা নিয়ে প্রসিড হচ্ছে না? প্রধান উপদেষ্টা এই যে সংস্কার কমিশনগুলো করেছে, কেন এখানে এই বিডিআর বিদ্রোহ নিয়ে তদন্ত, শাপলা চত্র হত্যাকাণ্ড, এগুলো 5 থেকে 7 দিনের ভিতরে বিডিআর বিদ্রোহ, 5 দিনের মধ্যে এখানে যদি আপনার পুরানো কমিশনকে কাজ করতে দেয়, সেটা কিন্তু পক্ষপাত দুষ্ট আপনার কমিশন ছিল। এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, এখনো জীবিত আছেন ব্রিগেডিয়ার হাসান নাসির, অন 11-এর সময় যিনি চট্টগ্রাম পোর্টের আপনার দায়িত্ব পালন করেছিলেন, সেই লোকগুলোকে এখানে আনতে হবে। রাশনাপা, এই যে জাতীয় ঐক্যের কথা এই সরকারও বলছে, কিন্তু আমরা দেখলাম যে একটা বিশেষ ক্রাইসিসে পড়লে, ধরেন ভারতীয় গণমাধ্যম এবং সরকারের অপপ্রচার নিয়ে সবার সঙ্গে একসঙ্গে বসা হলো, এবং প্রধান উপদেষ্টা বলছেন যে একটা জাতীয় ঐক্যমত কমিশন করা হবে, এই কমিশনের বিভিন্ন কমিশনের প্রধানদেরকে নিয়ে। নুরুরা বা অনেকেই শুরু থেকে একটা জাতীয় সরকারের ধারণার কথা বলছেন, যেন রাজনৈতিক দলগুলো টাচে থাকতে পারে। আপনি কি সেটির কোনো প্রয়োজনীয়তা দেখেন এখন, বিশেষ করে নির্বাচনের আগ দিয়ে? এবং আমরা জানি আগামীতে হয়তো সংকট অথবা কোট আনকোট ষড়যন্ত্র আরো বাড়তেও পারে। এটা কি আপনি বলতে চাচ্ছেন যে মানে নির্বাচনের আগে একটা ন্যাশনাল পার্লামেন্টের কথা, একটা ন্যাশনাল জাতীয় সরকার, মানে রাজনৈতিক প্রতিনিধিত্বদের সহ এখন যে ফরম্যাটে সরকার আছে, তার সঙ্গে ধরে রাজনৈতিক নেতৃবৃন্দও থাকলেন, অন্যান্য স্টেক হোল্ডাররা থাকলেন, সবাই মিলে একটা। মাননীয় প্রধান উপদেষ্টা যে ঐক্যমত কমিশনের কথা বলছে, আমার তো শুনে আপাতত মনে হচ্ছে যে একই পারপাস সার্ভড হবে, যদি প্রতিনিধিত্বটা ঠিকভাবে এনশোর করা হয়, নিশ্চিত করা হয় যে এই ঐক্যমত কমিশনে যারা থাকবে তারা যদি ট্রুলি রিপ্রেজেন্টেটিভ হয় অফ অল পলিটিক্যাল পার্টিজ বা অল সর্টস অফ স্টেক হোল্ডার্স, তাহলে তো একই পারপাস সার্ভ করবে, খালি একটা ফ্যান্সিয়ার নাম হবে জাতীয় পার্লামেন্ট। আমার যেটা মনে হচ্ছে, আমার ক্ষুদ্র বুদ্ধিতে, এখানে মিশু আরেকটু আমি অ্যাড করতে চাচ্ছিলাম, আমার সহবক্তারা যে বিষয়ে কথা বলছিল, আমি এখনই একটা ইন্টারেস্টিং বিধান দেখলাম আমাদের সংবিধানে। কারণ এতক্ষণ তো আমরা আলাপ আলোচনা করছিলাম যে আওয়ামী লীগ কি আগামী ইলেকশনে আসতে পারবে কিনা, কারণ পার্টিগতভাবে তো ওনাদেরকে ব্যান করা হয়নি এখনো। সো টেকনিক্যাল পার্টির দাঁড়ানোতে তো এখনো কোনো বাধা, টেকনিক্যাল কোনো বাধা নেই, লিগ্যাল। ওনাদের জন্য হয়তো বাস্তব সম্পন্ন হবে না। তো আমি যদি পার্টি টেকনিক্যাল বাধা নেই, ইন্ডিভিজুয়ালসের ডিসকোয়ালিফিকেশন বা যোগ্যতার ক্রাইটেরিয়াগুলো কিন্তু অসীম ভাই টাচ করে গেছেন, যে সংবিধানে 66-এ বলা আছে। ওখানে আরেকটা প্রভিশন আছে, সেটা হচ্ছে একদম শেষের দিকে গিয়ে, তিনি কোনো আইনের দ্বারা বা আইনের অধীন অনুরূপ নির্বাচনের জন্য অযোগ্য যদি হন। তার অর্থটা কি? যদি কোনো ঐক্যমত থাকে, তাহলে কিন্তু বর্তমানে রাষ্ট্রপতি অর্ডিন্যান্সের মাধ্যমে ডিসকোয়ালিফাই করতে পারবে যে কোনো ইন্ডিভিজুয়ালকে, পার্টিগত না, দাঁড়ানোর জন্য। ব্যক্তিদের করতে পারবে। তার নর্মাল কোর্সে তো ওনাদের কনভিকশন হতে হবে, দোষী সাব্যস্ত হতে হবে, তারপরে ওনারা অযোগ্য হবেন। কিন্তু ট্রায়াল চলাকালীন কোনো বিশেষ কারণে এরকম বিশেষ আইনের মাধ্যমে করার বিধান কিন্তু সংবিধানে আছে, যেটা এক্সপ্লোর করা হয়নি। আমি নিজেও এর আগে এক্সপ্লোর করিনি, বাট এটা একটা দেখার বিষয় যদি ঐক্যমত থাকে। ঐক্যমত থাকলে সেটি সময়। অনেক ধন্যবাদ ব্যারিস্টার রাশনিম, অনেক ধন্যবাদ ব্যারিস্টার অসীম, অনেক ধন্যবাদ নুরুল হক। দর্শক, এই ছিল আমাদের আলোচনা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।